বাজেটের সাফল্য আসলে এখানে টেবিল চাপড়ানোর উপর নির্ভর করে না। বাজেটের সাফল্য নির্ভর করে আমাদের মাঠ পর্যায়ে যারা তৃণমূলে আছেন, বাজারবাসী আছেন, সেখানকার লোকদের মুখের হাসিতে নির্ভর করে আমাদের এই বাজেটের সফলতাটা কতটা নির্ধারিত হবে। আজকে প্রথমেই আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমাদের ভেনেজুয়েলায় যে জোড়া ভূমিকম্পে প্রায় লক্ষাধিক মানুষের প্রাণহানির কথা শোনা যাচ্ছে, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং সেখানে আমাদের বাংলাদেশের কোনো ভাই বোন থাকলে সে ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে করণীয় নির্ধারণে ভূমিকা পালনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজকের এই বাজেটের ব্যাপারে আমি শুরুতেই দুটি কথা একটু বলে নিতে চাই। বাজেটে আমরা শুনে আসছি এটি একটি স্বপ্নের বাজেট, স্বপ্নের পরিমাণ বেশি, কিন্তু বাজেটে বাস্তবায়নের বরাদ্দ কম। রাজস্ব আদায়ের ক্ষেত্রে এখানে আমরা লক্ষ্য করি যে আমাদের সরকার বা আমরা যারা থাকি তারা সিংহের ভূমিকা পালন করেন, কিন্তু সেবার ক্ষেত্রে আমাদের গ্রাহকরা মনে করেন তারা বিড়ালের ভূমিকা অবতীর্ণ হন। এটা আমাদের জন্য অত্যন্ত নিরুৎসাহের কারণ। এই জায়গাগুলো নির্ধারণ করেই আমরা একজন গুরুত্বপূর্ণ অর্থনীতিবিদের কথা শুনে থাকি। মূলত এটা কোরআনেরই সেই আয়াতের প্রতিধ্বনি। সূরা তালাকে যেখানে 2, 3, 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় একদল সৎ, দক্ষ, ক্ষুধাভীরু মানুষ থাকে যারা আল্লাহকে ভয় করবে, সুশাসন কায়েম করবে, তাহলে আল্লাহ তাআলা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে না। রিজিক বলতে শুধু খাবার নয়, রিজিক বলতে মানুষের সামগ্রিক ব্যবস্থাপনাকেই সমস্ত মুফাসসিরগণ উল্লেখ করে থাকেন। সেই জায়গাটিকে আমরা শুনে থাকি। দার্শনিক অমর্ত্য সেনের একটা কথা বলা হয়ে থাকে, যেখানে বলা হয় যে সম্পদের অভাবে দুর্ভিক্ষ হয় না, দুর্ভিক্ষ হয় মূলত সুষম বন্টন এবং সুশাসনের অভাবে। আমরা এই সরকার পরিচালনায় মাত্র কয়েকটি মাস অতিবাহিত হওয়ার মধ্যেই আমরা সেই সুষম বন্টন এবং সুশাসনের যে অভাব পরিলক্ষিত দেখছি, তাতে আমার কাছে মনে হয়েছে এই বাজেট আমাদের সামনে এটা মনে করিয়ে দেয় যে আমরা আয়ের তালিকা যখন দেখি তখন আমাদের কাছে আমরা মনে হয় যে আমরা একটা উন্নত দেশের তালিকায় আছি, কিন্তু যখন আবার আমাদের ব্যয়ের তালিকা নির্ধারণ করা হয় তখন আমাদের কাছে উন্নত দেশ মনে হলেও ব্যয়ের তালিকার পাশাপাশি যখন আমরা আয়ের কর্ম নির্ধারণ করি তখন আমাদের কাছে মনে হয় আমরা একটা উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়ে যাচ্ছি। এই জায়গায় আমার কাছে মনে হচ্ছে আমরা এখানে আলোচনা করতে গিয়ে এক একজন অর্থনীতিবিদ বনে যাই, কিন্তু বাস্তবিক কার্যক্রম যখন পরিচালনায় যাই তখন আমার কাছে মনে হয় যে আমাদের বাজেটে অনেক আশার ঘর নির্ধারণ করা হয়েছে, কিন্তু মাননীয় স্পিকার, আমি বাজেটটি পড়তে গিয়ে আমার কাছে এই প্রত্যেকটা ঘরের দরজাগুলো, আশার দিকগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে। আমি একটা বন্ধের দিক আপনার সামনে উল্লেখ করি। আমাদের বলা হয়েছে, আমি মাঝে মধ্যে এখানে আমরা আলোচনা করি, ইসলামী ব্যাংকে আমাদের একজন এসালম তৈরি হয়েছে, আমাদের বিগত 17 বছরে একজন সালমান এফ রহমান তৈরি হয়েছে। আমি জানি না এসের সাথে এরকম একটা সম্পর্কের মিল কেন তৈরি হয়ে যাওয়া হয়েছে। এই তৈরিটা শুধুমাত্র এখানেই শেষ হয় নাই। বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল সেই স্টিলের যে কাঁচামাল প্রস্তুতকারক যারা, তারা ইতিমধ্যে দাবি তুলেছে। আমাদের এখানে সংসদ সদস্য মাননীয় যারা আছেন তারা বলেন যে এবার নাকি কেউ এটা নিয়ে রাস্তায় বের হয় নাই, শুধুমাত্র বিরোধী দল একটা ব্যানার করে রেখেছিল। এরকম একটা বিরোধী দল আবার ওনাদের পছন্দও হয় না। আমি একটু স্পষ্ট করেই বলি, এই বিরোধী দল পছন্দ না হওয়ার কারণ আছে, কারণ আমরা শুরুতেই বাজেটের স্বপ্নের মধ্যে না, আমরা বাজেট বাস্তবায়ন প্রক্রিয়ায় নিজেদেরকে অংশগ্রহণ করিয়ে মাননীয় বিরোধী দলীয় নেতা আগাম বলে রেখেছিলেন আমরা সরকারের দায়িত্ব পাই, দেশ পরিচালনা পাই না পাই, যে অবস্থাতেই আমরা থাকি, জনগণ যেখানে রাখুক, আমরা সরকারি কোনো সুযোগ সুবিধা, গাড়ি এবং প্লট আমরা গ্রহণ করব না। মাননীয় স্পিকার, এটার মধ্য দিয়ে আমি এটা বুঝাতে চেয়েছি এরকম বিরোধী দল তো সরকারের পছন্দ হওয়ার কথাও নয়। এই কারণেও যে আমরা যখন এই স্টিল অ্যান্ড আয়রনের ভ্যাটের কথা বলি, আমি এখানে একটু ডেস্ক আপনাকে দেখাই যে আমাদের এইচএস কোড যেখানে বলা হচ্ছে রেগুলেটরি ডিউটি, যেটা বলা হচ্ছে এক্সিস্টিং কোড ছিল এখানে যেটা 10, সেটা 20% নিয়ে যাওয়া হয়েছে, যেটা 3% ছিল সেটা 15% নিয়ে যাওয়া হয়েছে। এইরকম প্রত্যেকটা জায়গায় বলা হয়ে থাকে। আমি তাদের সাথে বসেছি, তারা আমাদের সাথে দেখা করেছেন, এস আলম, কেওয়াই, আবুল খায়ের, পিএসপি, জালালাবাদ, এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্রের জায়গা থেকে তাদেরকে সুবিধা করে দেওয়ার জন্য শুধুমাত্র এই রেগুলেটরি ডিউটি কয়েক গুণ তাদের উপরে বৃদ্ধি করে আমাদের দেশের কাঁচামালের রপ্তানিকে ধ্বংস করার প্রক্রিয়া বাস্তবায়ন করা হয়েছে। আমি অত্যন্ত স্পষ্টভাবে এই এক্সিস্টিং রেগুলেটরি ডিউটি থেকে প্রপোজ যে রেগুলেটরি ডিউটি নির্ধারণ করা হয়েছে, এটা সহ অন্যান্য জায়গায় যা করা হয়েছে সেগুলো থেকে আমাদের দেশের কাঁচামালকে রক্ষা করার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি।
মাননীয় স্পিকার, আজকে একটা কথা খুব পরিষ্কার করে না বললেই নয়। আমরা যখন আলোচনা করি যে বাজেটের বক্তৃতা শুনে মনে হয়েছে দেশের প্রায় সব সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু আমরা যখন রাস্তাঘাটে ঘোরাফেরা করি, জনগণের সাথে মিশে এলাকায় যাই, আমি অত্যন্ত ভাগ্যবান নিজেকে মনে করছি। আমি এলাকায় বাজেটের পূর্বেই নাগরিক ভাবনা নামে একটা মতবিনিময় প্রোগ্রাম করেছি। ওনারা আমাদের সাংবাদিকরা ছিলেন, সেখানে ওনারা বলেছেন আপনাদের আলোচনা যখন শুনবো তখন মনে হবে আমাদের সব সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু বাস্তবে যখন আমরা বাজারে বের হব তখন গিয়ে দেখব যে আসলে সমস্যাগুলো আপনাদের এই বক্তৃতায় শোনে নাই। মাননীয় স্পিকার, আমার কাছে মনে হয় যে সমস্যা সমাধানের বক্তব্যগুলো আসলে বাদ পর্যায়ে আমাদের যে সমাধানের রাস্তা বের হওয়ার কথা সেখানে আমরা সুযোগ গ্রহণ করতে পারি না। বাজেটের সাফল্য আসলে এখানে টেবিল চাপড়ানোর উপর নির্ভর করে না। বাজেটের সাফল্য নির্ভর করে আমাদের মাঠ পর্যায়ে যারা তৃণমূলে আছেন, বাজারবাসী আছেন, সেখানকার লোকদের মুখের হাসিতে নির্ভর করে আমাদের এই বাজেটের সফলতাটা কতটা নির্ধারিত হবে। আর একটা কথাও বলি, আজকে এখানে ট্রেজারি বেঞ্চ আছে, অপোজিশন আছে, সরকার বিরোধী দল আছে। বাজেটে দুটো শব্দ ব্যবহার করা হয়, একটা হচ্ছে জনবিরোধী বাজেট আর একটা হচ্ছে জনমুখী বাজেট বা জনগণের পক্ষের বাজেট। এই দুটো কথার সাথে আমরা যখন দুই পক্ষ হয়ে বসি, আসলে এই অধিবেশন থেকে বের হয়ে আমরা যখন বাজারে যাই তখন জনবান্ধব এবং জনবিরোধী থাকে না, তখন দুই পক্ষেরই একসাথে একটা প্রশ্ন তৈরি হয় আসলে বাজারে মূল্য বৃদ্ধি হয়েছে কেন। মাননীয় স্পিকার, এই দুই পক্ষ আমরা তখন বাজারে কিন্তু এক পক্ষ হয়ে যাই। এর কারণ হচ্ছে বাজারে আমরা যে নীতিমালাটা নির্ধারণ করি সেই নীতিমালায় আমাদের এখানে কেবল বাজেটে আমরা নির্ধারণ করার জন্য সাধারণ মানুষকে বোঝার ক্ষেত্রে প্রেজেন্টেশন আসতে পেরেছি, কিন্তু আমরা আধুনিক বিশ্বের দিকে অথবা মিনিমাম উন্নয়নশীল রাষ্ট্রের দিকে যদি তাকাই, তারা তাদের বাজেট উপস্থাপনার ক্ষেত্রে মাননীয় স্পিকার আপনি খেয়াল করবেন, আমরা জানি সেখানে ইনফোগ্রাফিক ব্যবস্থাপনা, ভিজুয়াল ড্যাশবোর্ডের ব্যবস্থাপনা, তুলনামূলক চার্টের ব্যবস্থাপনা, সহজ টেবিলের ব্যবস্থাপনা, এমনকি নাগরিক সংস্করণের জন্য তার একটা ব্যবস্থাপনা আগে থেকে তাদেরকে দিয়ে রাখে যাতে তারা এটাতে অংশগ্রহণ করতে পারে। কিন্তু আমরা দুর্ভাগ্যক্রমে লক্ষ্য করেছি নাগরিক ব্যবস্থাপনা তো পরের কথা, সংসদ সদস্যগণ এই বাজেট নির্ধারণে কিংবা বাজেট তৈরির ক্ষেত্রে আমাদের কোনো ভূমিকা রাখার সুযোগ দেওয়া হয় না। মাননীয় স্পিকার, সুতরাং আমি আপনার কাছে মাধ্যমে দুটো বিষয় উল্লেখ করতে চাই। একটি হচ্ছে আজকে আমরা লক্ষ্য করি স্বাস্থ্য ব্যবস্থাপনায় আমাদের বাজেটের কিছুটা বরাদ্দ দেওয়া হয়েছে, শিক্ষায় করা হয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই যে মাননীয় বিরোধী দলীয় নেতা আমাদের রাষ্ট্রপতির ভাষণে দুটো বিষয় উল্লেখ করেছিলেন। মাননীয় সংসদ দলের নেতা এই দুটো বিষয়কেই বলেছিলেন অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে। দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু আমি একই সাথে লক্ষ্য করছি যে স্বাস্থ্যসেবায় যতটুকু একটা বরাদ্দ দেওয়া হয়েছে, ঠিক মানবিক একটি হাসপাতাল যেখানে 700টা বেডের মধ্যে 180টা বেডকে ফ্রি করে রাখা হয়েছে, যেখানে গড়ে প্রতিদিন 23 জন নর্মাল ডেলিভারির ব্যবস্থা করা হয়, যেখানে প্রায় অসংখ্য হাজার মানুষকে প্রতিদিন বিনামূল্যে তাদের রোগী এবং অ্যাটেন্ডেন্টকে খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়। এরকম একটা হাসপাতালকে শুধু 6 জন শিশু মারা যাওয়াটা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক, তার লাইসেন্স বাতিল করে দেওয়া হলো। মাননীয় স্পিকার, আমি জানতে চাই তাহলে 300 শিশু হামে মারা গেল, তাহলে আমাদের স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের চিন্তা করেছেন কিনা? আমরা স্পষ্ট করি এটা কারণে একটা মানবিক হাসপাতাল, সেখানে এখন প্রায় 1000 খানেক ছাত্র আছে। আমরা অত্যন্ত দুর্ভাগ্য বশত লক্ষ্য করছি যেখানে বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কের এটা একটা মাধ্যম, সেখানে প্রায় 247 জন বিদেশি ছাত্রছাত্রী শিক্ষার্থীরা আছেন, তারা দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। এটা বাংলাদেশের সম্পর্কে ধারণা ভালো হচ্ছে না, বিদেশে আমাদের সম্পর্কে মেসেজ ভালো যাচ্ছে না, এমনকি তারা দেখা করার সুযোগ পর্যন্ত পাচ্ছে না। সচিব মহোদয় সুযোগ দিচ্ছেন না, ডিজি মহোদয়ের কাছে সুযোগ পাওয়া যাচ্ছে না, স্বাস্থ্যমন্ত্রী সুযোগ দিচ্ছে না। এই শিক্ষার্থীদের কোথায় গিয়ে তারা দাঁড়াবে, সেই জায়গাগুলো আমাদের নির্ধারণ করা উচিত। আমরা শিক্ষার ব্যাপারে বলেছি, শিক্ষা আমরা অগ্রাধিকার নির্ধারণ করেছি। কি নির্ধারণ করেছি? শিক্ষায় আমরা যেটা নির্ধারণ করেছি 511 কোটি টাকা নির্ধারিত থাকা উচিত সেখানে আমাদের নিয়মিত এই সমস্ত ব্যয় বরাদ্দ নির্ধারণ করার জন্য, কিন্তু আমরা লক্ষ্য করছি এই সরকারের কাছে এখন সেখানে মাত্র 86 কোটি টাকা থাকার কারণে তারা নিয়মিত বেতন পর্যন্ত পরিশোধ করার সুযোগ পাচ্ছেন না। তাহলে আমরা অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে যাচ্ছি নাকি আমরা চিংড়ি মাছের মতো লাভ দিচ্ছি কিন্তু পিছনের দিকে যাচ্ছে? মাননীয় স্পিকার, সেটা আমাদেরকে ভাবতে হবে। সেই জায়গাটা আমরা শিক্ষামন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করি, উনি নাই। উনি বলেছিলেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 5% কথা বলেছি, 5% কথা বলেছি। উনি আমাদেরকে 3% আশ্বস্ত করেছেন, আমরা এইবার হয়তো 2% পাবো। এই যে আমরা কচ্ছপ গতিতে আগানোর প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা আসলে বাস্তবে আমরা কতখানি এটা নির্ধারণ করতে সক্ষম হব? মাননীয় স্পিকার, আরেকটি বিষয় আমি আপনার সামনে স্পষ্ট করে একটু উল্লেখ করতে চাই। আমাদের এই যে বর্তমান
বাজেট ব্যবস্থাপনায় আমরা যেটা রেখেছি যে আমাদের এমপিভুক্ত 2 লাখ শিক্ষক, এই এমপিভুক্ত শিক্ষকদের ব্যাপারে শুনেছি মে মাসের বেতন এখন পর্যন্ত তাদেরকে দেওয়া যায় নাই। আমরা সুখবরের কথা শুনি, কিন্তু সুখবর তো ইতিমধ্যে তাদের পরিবার পরিচালনা সহ তাদের জীবন তো প্রায় অতিষ্ঠ অবস্থা, শুধু না জীবন তাদের মুমূর্ষু অবস্থায় পৌঁছে গেছে। একটা পরিবার তার মায়ের চিকিৎসা করতে পারছে না, তার সন্তানদের ভরণ পোষণের ব্যবস্থা তারা গ্রহণ করতে পারছে না। সেই জায়গাগুলো আমার বোধহয় আমাদের বাজেটে যেভাবে আলোচনা হওয়ার কথা ছিল সেই আলোচনাটা আমরা নিতে পারি নাই।